নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজকে আমরা বিহারের রাজনীতি নিয়ে আলোচনা করব। বিহারের রাজনীতি কোন দিকে রয়েছে, অর্থাৎ গতকাল 1 জানুয়ারি যেখানে জন্মদিন ছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী, সেই জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে লালু প্রসাদ যাদবকে প্রশ্ন করা হয় যে নীতিশ কুমার যদি আবার ফিরতে চান, অর্থাৎ ইন্ডিয়া জোটে ফিরতে চান, তাহলে আপনাদের কি প্রতিক্রিয়া হবে। তিনি জানান, একটা বার্তা দিয়েছেন, সদর্থক ইঙ্গিত দিয়েছেন। সেই বিষয়টা আপনাদের সঙ্গে কথা বলবো, আশিস তার কাছ থেকেও জানবো। এর আগে তেজস্বীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সে কিন্তু বলেছিল যে না, নীতিশ কুমারকে সেরকমভাবে তাদের প্রয়োজন নেই। অর্থাৎ এই যে বিহারে নির্বাচন এবং তার আগে যে রাজনীতি চলছে এবং নীতিশ কুমারকে নিয়ে বারবার যে জল্পনা শুরু হচ্ছে, কোন দিকে যাচ্ছে বিহারের রাজনীতি, আমি আশিসের কাছ থেকে জানবো। ইন্দ্রাণী, বিহার থেকে যে খবর আমরা পাচ্ছি সেটা কেবলমাত্র বিহারের রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, তার ধাক্কা কিন্তু দিল্লির রাজনীতিতে গিয়েও পড়ছে। ইন্দ্রাণী, তোমার মনে থাকবে যে মোদি সরকার, সেখানে বিজেপির যে আসন সংখ্যা সেটা কিন্তু 240, মেজরিটির জন্য আরও 32-33টা আসন দরকার হয়, এবং সেই সরকার কিন্তু এই নীতিশ কুমারের দল সহ কয়েকটা দলের সমর্থনের ওপরে টিকে আছে। সুতরাং নীতিশ কুমারের গতিবিধি, নীতিশ কুমার কোন দিকে যায়, কি করে, তার ওপরে কেবলমাত্র বিহারের রাজনীতি নয়, দিল্লির রাজনীতিও কিন্তু অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। সেই জন্যই হঠাৎ আজকে নতুন বছরের শুরু, আজকে দ্বিতীয় দিন নতুন বছরের, যে খবর আমাদের কাছে ভেসে আসছে তা যথেষ্ট চিত্তাকর্ষক, তা যথেষ্ট রাজনীতির দিক থেকে গুরুতর এবং গুরুত্বপূর্ণ। কেন এই কথা বলছি? তার কারণ কিছুদিন ধরেই এরকম জল্পনা চলছে যে নীতিশ কুমার কি বিজেপি সঙ্গ ত্যাগ করে উল্টো দিকে যাবেন, অর্থাৎ লালু প্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস, তাদের যে জোট মহাগঠবন্ধন যাকে বলা হয়, সেদিকে কি যাবেন। কেন কথাটা উঠছে না, এই বছরে 2025 সালেই পরের দিকে বিহারের বিধানসভার নির্বাচন। কেন এই কথাটা উঠল? আদৌ উঠল তার কারণ মহারাষ্ট্রে যে ঘটনা ঘটল তাতে নীতিশ কুমার খুবই চিন্তিত হয়ে পড়লেন। মহারাষ্ট্রে কি ঘটল? মহারাষ্ট্রে একনাথ শিন্ডেকে সামনে রেখে বিজেপি নির্বাচনে গেল। নির্বাচনে জোটের ফলাফল খুবই ভালো হলো। বিজেপির আসন সংখ্যা যেই গরিষ্ঠতার কাছাকাছি জায়গায় পৌঁছে গেল, দেখা গেল একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সি আর ছাড়লেন না বিজেপির নেতারা। নিজেদের নেতা দেবেন্দ্র ফডনবিসকে প্রায় জোর করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে দিলেন। এমনকি শিন্ডে যখন স্বরাষ্ট্র দপ্তর চাইল সেটাও তাকে দিতে রাজি হলেন না। নীতিশ বিহারে বসে ভাবতে থাকলেন যে যদি আমার সঙ্গেও এমনটা হয়, অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীত্বে ভোটে গেলাম, ভোটে এনডিএ জিতলো, কিন্তু তারপরে আমাকে আর মুখ্যমন্ত্রী করলো না, এমনটা যদি হয়, এই সময় থেকেই নীতিশের মন কিন্তু খারাপ। নীতিশ কোন দিকে যাবেন না যাবেন তাই নিয়ে ভাবতে শুরু করেছেন। বিজেপি এদিকে নীতিশকে কিছুটা কোণঠাসা করবার জন্য দুটি কাজ করলেন। এক হচ্ছে কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে বিহারে নিয়ে এসে রাজ্যপাল পদে বসিয়ে দিলেন, যা নীতিশ মোটেই পছন্দ করছেন না। নীতিশের একেবারেই অপছন্দের লোককে এইভাবে, বিজেপির নিজস্ব লোক, এইভাবে রাজ্যপালের পদে বসিয়ে দেওয়ার ফলে নীতিশ কিছুটা আরও বাড়তি চটেছেন। বিজেপির দ্বিতীয় কাজ হচ্ছে হঠাৎ চিরাগ পাসওয়ানকে বাড়তি গুরুত্ব দেওয়া। অর্থাৎ বিজেপি অঙ্ক কষছে, যদি নীতিশ চলেও যায়, পিছিয়ে পড়া মানুষ বা পিছড়ে বর্গের মানুষ, ওবিসি, দলিত, দারুণভাবে যারা দলিত, তাদের ভোটটা চিরাগকে সামনে রেখে এনডিএতে আনা যাবে। অর্থাৎ দুটো দিক, একটা হচ্ছে রাজ্যপালকে আরিফ মোহাম্মদ খানকে বসিয়ে দেওয়া, আর চিরাগকে বাড়তি গুরুত্ব নীতিশের মনে কিন্তু একটা আশঙ্কার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে 1 জানুয়ারি
ছিল রাবড়ি দেবীর জন্মদিন। রাবড়ি দেবী আমরা সবাই জানি, মনে করতে পারবো যে লালু প্রসাদ যাদবের যখন জেল হয় তখন তার স্ত্রী রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বেশ কয়েক বছর তিনি চালিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে। তার জন্মদিনে হঠাৎ দেখা গেল আরিফ মোহাম্মদ খান অতিথি হয়ে গিয়ে হাজির হয়েছেন এবং আরিফ মোহাম্মদ খানের সাথে লালু প্রসাদের নানান রকম কথাবার্তা হচ্ছে, কানে কানে আস্তে আস্তে হেসে হেসে কথাবার্তা হচ্ছে। তারপরে যখন পত্রকাররা, সাংবাদিকরা হঠাৎ লালুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নীতিশ কুমার কি এনডিএ ছাড়ছেন, নীতিশ কুমার কি আপনাদের দিকে আসছেন, লালু প্রসাদ খুব ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন। কি জবাব দিলেন সেটা আমি মনে থেকে না পড়ে, স্মৃতি থেকে না পড়ে আমি সোজাসুজি পড়ে দিতে চাই যে কি জবাবটা লালু প্রসাদ দিয়েছিলেন। মাত্র 20টি শব্দের জবাব। सीएम नीतीश कुमार के लिए दरवाज़ा खुला है, सीएम नीतीश कुमार के लिए दरवाज़ा खुला है, वो साथ में आए और काम करे, वो अगर महागठबंधन के साथ आना चाहते हैं तो आ जाइए। অর্থাৎ সোজা বললেন যে মহাগঠবন্ধনের দরজা নীতিশ কুমারের জন্য খোলা আছে, উনি যদি আসতে চান তো এসে যান এবং কাজ করুন। সেই সময়ই অর্থাৎ গতকাল সন্ধ্যের দিকে এটা হয়েছে, আজকে সকালের দিকে কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে গডসে ফ্রন্টকে যদি কেউ ছেড়ে আসে, গান্ধী ফ্রন্টে যদি কেউ আসতে চায় তাকে স্বাগত জানানো হচ্ছে। দুবার পত্রকাররা এই প্রশ্নটা করেছেন কংগ্রেস নেতাকে, দুবারই একই উত্তর দিয়েছেন, গডসে ফ্রন্ট মানে এনডিএ বিজেপির সঙ্গ ছেড়ে যদি কেউ গান্ধী ফ্রন্টে আসতে চান তাকে স্বাগত, এবং নীতিশ কুমার তো তার টেবিলে গান্ধীর ছবিই রাখেন। অর্থাৎ দুটো ঘটনা, লালু প্রসাদ যাদবের ঘটনা বক্তব্য এবং কংগ্রেসের বক্তব্য নীতিশ কুমারের দিকে কিন্তু যাকে বলে অলিভ ব্রাঞ্চ বাড়িয়ে দিয়েছে, মানে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে নীতিশ কুমার আসবেন কি আসবেন না। নীতিশ এখন ভাবছেন যে এই যে দুটো জোটের মধ্যে এই টানাপোড়েনে তিনি নিজে কতখানি বের করে নিতে পারেন নিজের জন্য। যথা নীতিশ কুমার ভাবছেন যে তিনি এনডিএ ছেড়ে দেবেন এই ভয়ে যদি বিজেপি তাকে আশ্বাস দেয় যে না ভোটের পরেও আপনি মুখ্যমন্ত্রী থাকবেন যদি এনডিএ জেতে, তাহলে নীতিশ কুমারের সমস্যা মিটে গেল, নীতিশ কুমার আর এনডিএ ছাড়বেন না। আর যদি উল্টোটা হয়, বিজেপি এরকম কিছু বলল না, কিন্তু লালু প্রসাদের যাদবের বা কংগ্রেসের শিবির থেকে ইঙ্গিত দেওয়া হলো যে আপনি যদি মহাগঠবন্ধনে আসেন এবং সেই জোট যদি জেতে তাহলে আপনি মুখ্যমন্ত্রী হবেন, তাহলে নীতিশ কুমার এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনে যেতে আর কোনো বাধা রইল না। এখন এই দুটোর একদিকের থেকেও কোনো স্পষ্ট আশ্বাস না পেলে নীতিশ কুমার কি জোট ছাড়বেন? এখানে একটা প্রশ্ন উঠছে যে ইতিমধ্যেই নীতিশ কুমার এতবার পাল্টি খেয়েছেন যে তাকে পাল্টি কুমার বলা হয়। সুতরাং আবার বড় কোনো কারণ ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া তিনি যদি জোট ছাড়েন তাহলে তার বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্নটাও কিন্তু রয়েছে। তবে সবথেকে লক্ষণীয় হচ্ছে নীতিশ কুমারকে আজকে সকালে যখন একটি সরকারি অনুষ্ঠানে পত্রকাররা, রিপোর্টাররা জিজ্ঞাসা করেন যে লালু প্রসাদ তো এই কথা বলেছে, আপনি কি বলবেন, নীতিশ কুমার কিন্তু প্রশ্নটাকে একেবারে এড়িয়ে গেলেন। তিনি কি বললেন, আরে ছড়িয়ে লালু কা বাত আজ কা বাত করিয়ে, অর্থাৎ তিনি যে অনুষ্ঠানে গেছেন সেখানকার কথা বলুন, লালুর বাত ছেড়ে দিন, ওইটা নিয়ে এখন কথা বলছি না। তিনি কিন্তু একবারও বললেন না যে না আমি এনডিএতেই আছি, তিনি কিন্তু একবারও বললেন না যে আমি বিজেপিতেই আছি, খুবই ইঙ্গিতপূর্ণভাবে বললেন আরে ছড়িয়ে লালু কা বাত আজ কা বাত করে। সুতরাং নীতিশ কুমারও কিন্তু এই যে কথা না বলার মধ্যে দিয়ে, নীরবতার মধ্যে দিয়ে একটা সরব ইঙ্গিত দিচ্ছেন যে যদি মহাগঠবন্ধনে আমার আগেকার জায়গা, অর্থাৎ তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন তারপর ছেড়ে গিয়ে এই জোটে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার আগেকার জায়গা যদি গ্যারান্টিড হয়, অর্থাৎ কংগ্রেস এবং লালুর দল আরজেডি তারা যদি আমার আগের পদ গ্যারান্টি করে তাহলে আমি এনডিএ ছেড়ে
মহাগঠবন্ধনে অর্থাৎ লালু কংগ্রেসের সঙ্গে হাত ধরতে আমার আপত্তি নেই, এই রকম কথাই কি বারবার নীরবতার মধ্যে দিয়ে বলতে চাইছেন নীতিশ কুমার? আমাদের লক্ষ্য রাখতে হবে বিহারের দিকে। তবে বিহারের ঘটনা কিন্তু খুবই ইন্টারেস্টিং দিকে টার্ন নিতে চলেছে। একেবারে আশিস দা, আমাদের অবশ্যই নজর রাখতে হবে যে বিহারের রাজনীতি কোন দিকে যায় এবং নীতিশ কুমার তিনি কি করেন, সেই আপডেটও আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি। আশিস দা, অনেক ধন্যবাদ। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩, ৭ দিন।